আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শুধুমাত্র ওয়াসিফদের সেকশনেই একটা বৃক্ষমেলার আয়োজন করেছেন টিচাররা, তো সেই অংশটুকু একটুখানি শেয়ার করলাম আপনাদের মাঝে, সাথে ওয়াসিফের গাছটাও আমি দেখিয়ে দিলাম। বাসায় চলে এসেছি, এসে বাচ্চাদেরকে খাবার দিয়েছি, আর এখন তো আমি নিজের সংসারের কাজগুলো এক এক করে করে নিব, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকের ব্লগটা হচ্ছে যে বাবুদের স্কুল থেকে আনার পর থেকে শুরু করলাম, আর পরের দিন সকালবেলা পর্যন্তই মোটামুটি কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করছি। তো বাসায় হচ্ছে গিয়ে আমার টালা জিরার গুঁড়াটা ফুরিয়ে গিয়েছিল, তো জিরাগুলো আমি টেলে নিয়ে ব্লেন্ড করে নিয়ে এখন আমি জারে ঢুকিয়ে নিচ্ছি। একটা কাজ কমপ্লিট করে নিলাম। আর যে কোনো পাতলা তরকারিতে কিন্তু আমাদের এই টালা জিরার গুঁড়াটা লাগে, না হলে আমার কাছে তো বিশেষ করে ভালোই লাগে না। কিছু ডিম এনেছিল, সেই ডিমগুলো ধুয়ে রেখেছি, আর এখন পানি ঝরে গিয়েছে, তাই ডিমগুলো আমি ফ্রিজে রাখতে এসেছি। টালা জিরার কৌটাটা আমার যেখানে থাকে যে সেলফের পরে, তো সেখানে রেখে দিলাম। আশা রাখছি আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা পিৎজার ডো বা বনরুটি অথবা ব্রেড অথবা যে কোনো ব্রেড জাতীয় খাবারের ডো তৈরি করতে সমস্যা হয়, তাদের ডোটা ফুলে না, তাদের জন্য শেয়ার করেছি আজকের ব্লগে ডোটা তৈরি করবেন। তো সেটা দেখে কিন্তু অনেকে ধারণা পেতে পারেন, তাই বলছি যে আজকের ব্লগটাও কিন্তু আমার প্রিয় আপু আন্টিদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, আপনাদের একটুখানি উপকারে চলে আসে, তো বলবো প্রথমেই মনে করিয়ে দেই যে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই চ্যানেলটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। সেই সাথে আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী দিনের ব্লগ তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগায়। সাথে কিন্তু আপনাদের কমেন্টও, আমি আপনাদের কমেন্টগুলো খুব পরিমাণে মিস করি। বিশেষ করে যে সমস্ত আপুরা আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আবার ওই প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছেন, তারা কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছেন। তারা আমার ব্লগগুলো দেখেন কিনা আমি জানি না, কিন্তু কমেন্ট করেন না। অনেকের ব্লগেই আমি তাদের সেই কমেন্টগুলো দেখতে পাই, কিন্তু আমার মনে হয় যে কেন আমাকে কমেন্ট করেন না। তখন মাঝে মধ্যে দুঃখ হয় যে আপুরা নিশ্চয়ই আমাকে পছন্দ করছেন না। কথা বলতে বলতে আমি কি রান্না করব বিকেলবেলায়, তো সেই জিনিসগুলো বের করে নিচ্ছি। একটা মুরগি এনেছিলাম 2.5 কেজি ওজনের, তো মুরগিটাকে বের করে ভিজিয়ে দিলাম। ইচ্ছা করছিল যে একটুখানি পিৎজা বানাবো বাচ্চাদের জন্য, ওরা খুব পছন্দ করে খায়, এই কারণে বুকের মাংসটা লাগবে, সেটাও আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিব, তাই মুরগিটা ভিজিয়ে নিলাম। আর এখানে ভুঁড়ি রান্না করব, তো ভুঁড়িটাকেও আমি ভিজিয়ে দিয়েছি। গতদিন খেয়েছিলাম, আর একটুখানি বাকি ছিল, সেটাও বের করে ভিজিয়ে দিয়েছি। সাথে কিন্তু কাঁঠালের বিচি ভিজিয়ে নিয়েছি, সিদ্ধ করা ছিল না, তো ওই অবস্থায় আমি ফ্রোজেন কাঁঠালের বিচিটাকে আমি বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটুখানি ডলে নিলেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। আর কালো যে অংশটা দেখেছেন সেটা হচ্ছে মাছের ডিম, শিং মাছের ডিম। তো ডিমটাকেও কীভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সব কিছু ভিজিয়ে রেখে এসে এখন আমি যে কাজগুলো করে নিতে এসেছি সেটা হচ্ছে যে আমার শোকেসের এই পাশে যে অংশটুকু দেখছেন, আমি একটা ব্রাশ দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। এই অংশটাকে ব্রাশ দিয়ে ক্লিন করার অর্থ হচ্ছে যে এখানে বেশ কিছুটা ঝুল পড়েছে, ওই যে ওয়াল হ্যাঙ্গিংয়ের ভেতরে এবং কাগজ দিয়ে কেটে রাখা ফুলগুলোর ভেতরে কিন্তু ঝুল পড়েছে, সেটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সোফাটার এই পাশেও আমি বেশ ঝেড়ে আবারও পরিষ্কার করে নিলাম। আর যেহেতু ব্রাশটা দিয়ে পরিষ্কার করছি, ধুলাবালিগুলো তো এই অংশেও এসেছে, তাই চিন্তা করছি যে এটাও একটু ব্রাশ দিয়ে ক্লিন করে নিই। যে কোনো কারুকার্য খচিত ফার্নিচারে কিন্তু অনেক বেশি ঝুল পড়ে, ময়লা জমে, ধুলোবালি জমে পড়ে একদমই সাদা সাদা হয়ে থাকে। তো এই জিনিসটা ফার্নিচার বানানোর আগে যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু হয় না। আমার বেশি কারুকার্য খচিত ফার্নিচার আমার পছন্দ হয় না, একদমই নর্মাল ফার্নিচার পছন্দ হয়। এগুলো আমি অর্ডার করে বানানোর আগেই খেয়াল করেছিলাম, মাথায় রেখেছিলাম, এই কারণে পরিষ্কার করতে খুব বেশি সমস্যা হয় না।
এখন চলেন পিৎজা বা বনরুটি বানানোর ডোটাকে আমি কিভাবে রেডি করে নিচ্ছি। 1 কাপ দুধ নিয়েছিলাম, তাতে আমি একটা আঙুল ডুবিয়ে আপনাদেরকে দেখালাম যে 30 সেকেন্ড আমার আঙুলটা গরমটা সহ্য করতে পারে কিনা। তো ওই রকম গরম 1 কাপ দুধ আমি বলে ঢেলে দিয়েছি। এখন হচ্ছে যে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি। এখন আমি এখানে 4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। একটুখানি নেড়ে আমি এটাকে ঢেকে গরম স্থানে রেখে দিব। আমি ওভেনেই রেখেছিলাম। আর ইস্ট ব্যবহারের সময় আপনারা খেয়াল রাখবেন, ইস্টটা মুখটা খোলার পরে এটা কিন্তু ফ্রিজের নর্মাল অংশে রেখে দিবেন, বাইরে রাখবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ পরে প্রায় 10 মিনিট পরে গিয়ে আমি ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে বের করে নিয়ে এসেছি। আর এখন পরিমাণ মতো ময়দা দিয়ে আমি একটা সুন্দর সফট ডো বানিয়ে নিব। তো আমি ময়দাটাকে কিন্তু এখানে বুঝে বুঝে দিচ্ছি, কারণ কতটুকু কী পরিমাণে লাগবে সেই পরিমাণেই কিন্তু আমি ময়দাটা নিয়ে নিব। আর এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পাশে কিন্তু একটা ডিম দেখতে পাচ্ছেন। তো ডিমটা দেওয়ার আগে আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। এখন হচ্ছে যে আমি ডিমটাকে ভেঙে দিব। চাইলে কিন্তু আপনারা এখানে ডিমটাকে স্কিপ করতে পারেন। আমি মোটামুটি ডিম না দেওয়ার পক্ষে, তবে ডিমটা দিলে হয় কি, আপনার যদি আপনি বনরুটি বানান তো সেই ক্ষেত্রে কিন্তু বনরুটিটা অনেক বেশি সফট হয়। তো ডিমটাকে দিয়েও আমি ভালো করে এই যে ময়দার এই ডোটার সাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে কিন্তু মেখে নেওয়ার পরে আমি এটাকে আরও আধা ঘন্টার মতো আমি রেস্টে রাখবো। তবে আমার এই ডোটা আধা ঘন্টা থেকেও আরও অনেকখানি বেশি রেস্টে ছিল, কারণ আমি হচ্ছে যে বিকালে রান্নাবান্না করব। আর আমি সকালবেলার কাজগুলো করে দুপুরবেলা গোসল করে নামাজ কালাম পড়ে তারপরে কিন্তু এই কাজে এসেছিলাম। এই যে মুরগিটাকে কেটে বাকি অংশটা ডিপ ফ্রিজে রেখেছি আর বুকের অংশটাকে বাইরে রেখেছি, যে রান্নাবান্না শেষে আমি পিৎজার জন্য তারপরে হচ্ছে যে এই স্টাফিংটা রেডি করে নিব। তো এগুলো পাশে রয়েছে। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে গরুর ভুঁড়িটাকে আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো রান্না করতে করতে এগুলো তো সবাই পারেন, আসলে আমার যেহেতু ডেইলি অ্যাক্টিভিটিস আমি শেয়ার করি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, এটা বলার কিছু নাই। তো রান্নাটা হতে হতে বা মশলাগুলো দিতে দিতে আমি আপনাদের কাছে সেই একটুখানি রিকোয়েস্ট করে নেই যে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, কমেন্টস করছেন, আমি খুব বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনাদের ভালোবাসা, আমি মুগ্ধ, এতটা ভালোবাসা দেন আপনারা আমাকে। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসেছেন এবং আজকের ব্লগটিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা উপকারে চলে আসে, তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন ব্লগগুলি পেয়ে যাবেন, চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন। এই তো এখানে আমি ভুঁড়িটা রান্না করার জন্য, ভুঁড়ি বা গরুর বট আমরা যে যাই বলি না কেন, সব মশলাগুলো কড়াইতে দিয়ে তেলের ভিতরে নেড়েচেড়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি। আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে আমি ভুঁড়িগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর বেশ খানিকটাই ভুঁড়িটা সেদ্ধ হয়েছে, জাল হয়েছে। এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো অফ ক্যামেরা আমি কিছু কিউব করে আলু কেটে নিয়েছি ভুঁড়িটার সাইজেই। তো সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আরেকটু পরিমাণে পানি দিয়ে আবারও ঢেকে আমি রান্না করে নিব। তো এই রান্নাটা হতে হতে চলেন আপনাদের সাথে শেয়ার করে আসি যে আমার ডোটার কী অবস্থা। তো দেখেন, এই যে প্রায় আমি আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আমি এটাকে ওভেন থেকে বের করেছি। ওভেনটা কিন্তু অফ অবস্থায় ছিল, আমি জাস্ট এটাকে একটা গরম অবস্থায় এবং বাতাস যাতে ঢুকতে না পারে সেখানে রেখেছিলাম। তো কত সুন্দর ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও কিচেনে চলে এসেছি, কারণ রান্নার কাজটা তো আমাকে একা হাতে সামলে নিতে হচ্ছে, সব কিছু কেটে কুটে গুছিয়ে নিতে হচ্ছে। কাঁঠালের বিচিগুলো আমি একটা নাইফ দিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে শিং মাছের ডিম ভুনা করার জন্য আমি তেলের ভিতরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে শুধুমাত্র রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়েছি, বাকি অন্য কোনো মশলা আমি এখানে দিইনি। শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি, যেটা ঝাল আর কি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিইনি, আর গোটা জিরা দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে বেশি করে তেল দিয়েছিলাম, কারণ ডিমের একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো সেই তেলের ভিতরেই আমি ধুয়ে রাখা ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম।
কাঁঠালের বিচি আর মশলাটাকে এক সাইড করে নিয়ে বাকি তেলটাকে এক পাশে এনে ডিমগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এখন সব মশলা এবং কাঁঠালের বিচির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে এতটা পরিমাণ ডিম হবে আমি না বুঝতে পারিনি, যে রান্না করার পরে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো এই মাসের যে শিং মাছগুলো কিনেছিলাম সেই শিং মাছের ডিমগুলোই আমি আলাদা করে এভাবে উঠিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়েই কিন্তু একটা ভাগের তরকারি বা একটা রেসিপি কিন্তু হয়ে যাচ্ছে। অল্প কিছুটা পানি দিয়ে আবারও নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে এই ডিমটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি চুলার উপরে রেখে দিচ্ছি। এদিক থেকে ভুঁড়িটা কিন্তু আমার হয়ে গেছে। 4টা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি নামানোর আগে। এখন আমার হাতে বানানো যে মশলাটা রয়েছে, যেটা আমি সব গরুর মাংস, মুরগির মাংস বা যে কোনো মাংস রান্নার শেষ পর্যায়ে দিই, সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি চুলাটাকে অফ করে দিব। তো এই তো গরুর ভুঁড়ি বা বট রান্নাটা আমার কমপ্লিট হলো। আর ওপাশ থেকে কিন্তু চুলায় আমার শিং মাছের ডিম ভুনাটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো চলেন এবার আপনাদেরকে নিয়ে আমি ডোটার কাছে যাই। তো এই হচ্ছে ডোটা, আমি হাত দিয়ে এখন এর বাতাসটাকে বের করে দিচ্ছি। তো বের করে আবারও ভালো করে কিন্তু এই ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি, কারণ আমার না হাতে এখন সময় নাই। এদিক থেকে রাত 9টা বেজে গিয়েছে, আমি চুলাতে ভাত বসিয়ে দিয়ে এসেছি, কিন্তু বাচ্চারা কিন্তু বায়না ধরছে যে আম্মু কিছু একটা কিন্তু বানিয়ে দিতে হবেই। তো আমার এখন অনেকটাই খারাপ লাগছে, যেহেতু সকাল থেকে উঠেই আমি কাজগুলো করে নিচ্ছি, আর ইচ্ছা করছে না যে আমি পিৎজার জন্য স্টাফিংটা আবার মুরগিটা কেটে রেডি করে আবারও ওদের জন্য পিৎজা তৈরি করি। মানে শরীরটা এত বেশি টায়ার্ড লাগছে, আর এই কদিন তো আমি কাজের উপরেই আছি, এত বেশি কাজ যাচ্ছে আমার তা বলার না। তো ফাইনালি আমি যেটা করছি যে আমি এয়ার ফ্রায়ারে বনরুটিগুলো বানিয়ে নিব। পিৎজা বানানোর ডো কিন্তু আমার রেডি, বাট স্টাফিংটা তো আমি আর রেডি করতে পারিনি, অনেক বেশি শরীরটা খারাপ রাখছিল। তো শুধুমাত্র বাচ্চাদের রিকোয়েস্টেই কিন্তু আমি এখনও দাঁড়িয়ে কাজগুলো করে যাচ্ছি। তো চিন্তা করলাম ওদের যাতে স্কুলে টিফিনও দিতে পারি আর আমাদের সকালে সবার নাস্তাটাও হতে পারে এভাবে বনরুটিগুলো তৈরি করে নিলে। তো আমি সেজন্য বনরুটির শেপেই আমি এই এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। আর এয়ার ফ্রায়ারে বনরুটিগুলো হতে আমি 2 ব্যাচে দিয়েছিলাম। আমার সর্বোচ্চ এক ব্যাচ 15 মিনিট করে হয়েছিল। মাঝখানে যেটা করেছিলাম যে একবার বের করে আমি এখানে ডিমের কুসুমটা উপরে দিয়ে দিয়েছিলাম। গত ব্লগে মমতাজ বেগম আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিলেন, আমার কমেন্টটা খুব বেশি ভালো লেগেছিল যে আপু এত কাজ করছেন তারপরে নিজের শরীরের দিকে যত্ন নিয়েন। আপু যত্ন তো নিতে চাই, কিন্তু যখন নিজের সংসার, নিজের সন্তান, নিজের স্বামীর কথা চিন্তা করি তখন আর শুয়ে বসে না সময়টা কাটিয়ে দিতে পারি না। চিন্তা করি যে আমি না করলে আসলে ওদেরকে কে করে দিবে, বাচ্চারা তো এখনও ছোট। তারপর মেয়েটা তো ছোট, বিকালবেলা ওর বাবা যদি মাঝে মধ্যে বাসায় থাকে বলে যে মা একটু গ্রিন টি করে দাও, মেয়েটাই কিন্তু এই ইলেকট্রিক চুলায় এসে গ্রিন টি ওর বাবার জন্য করে দেয়। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি এখন আমার বনরুটিটা দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে, আর টাইমটাকে সেট করে দিচ্ছি 180 ডিগ্রি তাপমাত্রায় আমি 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর 7 থেকে 8 মিনিট পরে এখন আমি বের করে নিব। তো একটা ডিমের কুসুম যে অংশটা সেটা আমি এই যে একটু ভেঙে এই বনরুটির উপরে দিয়ে দিব, সাথে সাদা তিল উপর থেকে দিয়ে দিব। এতে করে বনরুটির উপরের যে কালারটা সেটা দেখতে কিন্তু চমৎকার আসবে, আর তিল দিলে আমার কাছে ভালো লাগে। তো এই যে রেডি করে নিচ্ছি, খুব বেশি কিন্তু সময় লাগে না। আমি এখন থেকে যে কাজগুলো করি, এই যে বনরুটি বলেন, পিৎজাটাও আমি কিন্তু এয়ার ফ্রায়ারে দিব, তবে সাইজে অনেকটা ছোট হবে। সেটা আপনাদের মাঝে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করব। আজকে তো ডোটা দেখালাম, ডোটা এভাবে ফুললে কিন্তু তার মানে বুঝতে হবে যে আপনাদের ইস্টটা কাজ করেছে। তো এই যে আবারও কিন্তু আমি 7 মিনিট, এখন আমি সেন্টিগ্রেডের তাপমাত্রাটা 170 ডিগ্রিতে দিয়ে 7 মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি। একদম 7 মিনিট পরে দেখেন আলহামদুলিল্লাহ আমার বনরুটিগুলোর কালার কত সুন্দর এসেছে। তো এইগুলো নামিয়ে রেখে আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে এখন আপনাদেরকে আমি টেবিলে দেখাতে এসেছি। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, গরুর বট বা ভুঁড়ি আর শিং মাছের যে ডিম ভুনাটা কাঁঠালের বিচি দিয়ে, এত চমৎকার লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আপনাদের ভাইয়া বলছে যে অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আর এটা হচ্ছে আমার শেষের ব্যাচের বনরুটিগুলো। তো প্রত্যেকটা বনরুটি অনেক সুন্দর হয়েছে, একদম গরম। দেখেন আমি খুব বেশি জোরে চাপ দিচ্ছি না, যতটুকু আমি আঙুল দিয়ে ডেবে ডেবে দেখাচ্ছি, অনেকটাই সফট হয়েছে।
কারণ এখন বেশ গরম, আর যদি চাপ দিই তাহলে ফুটা হয়ে যাবে, দেখতে অনেকটা খারাপ লাগবে। এখন বাজে রাত 11টা। আমি ঘুমাতে যাওয়ার আগে ওদের বাবাকে বললাম যে আমি এটা বাইরে কেন রাখবো, আমি যেহেতু এয়ার ফ্রায়ারটা গরম আছে তো সবগুলো বনরুটি আমি এয়ার ফ্রায়ারের ভিতরে রেখে দিই, সকালবেলা উঠে বাচ্চাদেরকে দিতে পারবো, আমরাও খেতে পারবো। তো বললো যে হ্যাঁ রেখে দাও। আর একটা ছোট বনরুটি হচ্ছে যে আমার বাচ্চারা রাতের বেলা খাওয়ার পরে তারা দুজনে ভাগ করে খেয়েছে। তো এয়ার ফ্রায়ারে এভাবে রেখেছিলাম সারা রাত। এই যে উপর থেকে আমি টিস্যুটাকে দিয়ে দিচ্ছি। গত ব্লগে আয়শা সিদ্দিকা আপু কমেন্ট করেছিলেন যে আপুর ঝোপালো মানি প্ল্যান্টের গাছটা পরিচর্যার অভাবে নষ্ট হয়েছে। আমার কিন্তু পরে অনেক বেশি খারাপ লেগেছিল। এই হচ্ছে সকালবেলা বনরুটিগুলো আমি বের করে নিয়েছি বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরে। এখন আমি ভেতরে জেলি ঢুকিয়ে তারপরে দিয়ে দিব, সাথে আমরাও খেয়ে নিব। তো সবগুলো বনরুটির ভিতরে আমি জেলি লাগিয়ে দিচ্ছি। আয়শা সিদ্দিকা আপু, আপনার জন্য কিন্তু আমি স্পাইডার প্ল্যান্টের বেবি রেখেছি, আপনি কিন্তু আসলে নিয়ে যেতে পারবেন। আর এই তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার পরবর্তী ব্লগ তৈরিতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, সেটা বারবারই বলি। আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই না দিয়ে থাকতে পারি না। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগে পিৎজা তৈরিটা দেখাবে, এর আগে অসংখ্যবার দেখিয়েছি। বিদায় নিচ্ছি ব্লগ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।